সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটা সময় বিএনপি এবং জামাতের চাওয়া একটাই ছিল, তা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন। 15 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কারণে বিএনপি জামাত চরম অরাজনৈতিক চ্যালেঞ্জ ফেস করেছে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম এবং হত্যার শিকার হয়েছে। জামায়াত ইসলামী প্রকাশ্যে রাজনীতি তো দূরের আলাপ, আত্মপরিচয় দিতেও ভয় পেত। তাদের প্রায় প্রতিটি কার্যালয় বন্ধ ছিল। বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হলেও কোনো ছদ্মবেশ ধারণ করেনি, কিন্তু জামাত শিবির, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, কল্যাণ পার্টি, এমনকি আওয়ামী লীগেও ছদ্মবেশ ধারণ করে টিকে থাকার চেষ্টা করেছে। তবে তলে তলে জামাত বিএনপি একটা ঐক্য ছিল। সেই ঐক্য যতটা না রাজনীতির প্রশ্নে, এর চাইতে বেশি ছিল অস্তিত্বের প্রশ্নে। বামদের একটা জনপ্রিয় স্লোগান আছে, দুনিয়ার মজদুর এক হও। ঠিক তেমনি দুনিয়ার নির্যাতিত এক হও। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অত্যাচার নির্যাতনের হাত থেকে আত্মরক্ষার জন্য বিএনপি জামাতের সাথে অনেক ছোট ছোট রাজনৈতিক দলও ঐক্য করে টিকে থাকার চেষ্টা করেছে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জামাত শিবিরের অনেকেই তাদের ছদ্মবেশ পরিত্যাগ করে স্বরূপে ফিরে এসেছেন। তারা তাদের স্বভাব সুলভ, সুবিধাবাদী, প্রাগৈতিহাসিক পলিসি অনুযায়ী কাজকর্ম শুরু করেছেন। তারা দীর্ঘদিন বিএনপির ছায়াতলে থেকে শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত টিকিয়ে রেখেছেন। সেটা তারা ভুলে বসেছেন। ওই যে কথায় বলে না, সারতে পারলে বাঘের বাচ্চা। তারা এখন নিজেদেরকে বাঘের শাবক মনে করছেন। তাদের ভাবখানা এমন, তারা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। ছাত্র জনতার আন্দোলন এবং বিজয়কে খুব সূক্ষ্মভাবে নিজেদের করে নেয়ার একটা চেষ্টা তাদের আছে। জামায়াত ইসলামী সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই বুঝতে পারে না, যেটি তারা 71-এও বুঝতে পারেনি, এখনো পারে না। দেশের বর্তমান বাস্তবতায় বিএনপি চায় একটি অবাধ নির্বাচন। দেশের অধিকাংশ মানুষের চাওয়াও তাই। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও একটি অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন নিয়ে কাজ করছে। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র পরিচালনায় নানান ধরনের ব্যাঘাত তৈরি হয়। মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সাক্ষাৎকারেও বিষয়টি স্পষ্ট। এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ না। এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান বাম আমার জানা নেই। অনেকটা হাঁটিয়ে চলার মতো অবস্থা। এমত অবস্থায় বিএনপি অনেক সহনশীল অবস্থায় আছে। তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে সময়টি পার করছে। তবে জামায়াতের অবস্থান খুবই সন্দেহজনক, বিভ্রান্তিমূলক, যে কারণে জামায়াতের উপর বিএনপির বিরক্তির বিষয়টি জনসম্মুখে স্পষ্ট হয়ে গেছে। সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। কারা পায়ের রক কাটে? আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। আওয়ামী লীগ সরকারের এমন হঠাৎ পতনের জন্য কেউ তৈরি ছিল না। আওয়ামী লীগ তো ছিলই না। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতে বিএনপির খুব বেশি সমস্যা হয়নি, কারণ তারা অনেক বড় রাজনৈতিক দল। অন্তত জনসমর্থনের দিক থেকে তারা অনেক বেশি এগিয়ে। সমস্যা আর অনিশ্চয়তা তৈরি হয়েছে জামাতের, কারণ তারা দীর্ঘ সময় বিএনপির ছত্রছায়ায় টিকে ছিল। বিএনপির সাথে জোট করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। একা একা হাঁটার শক্তি হয়তো তাদের আছে, কিন্তু দৌড়ানোর শক্তি জামাতের নাই। তাই তারা আগামীর নির্বাচন নিয়ে নানান টালবাহানা করছে। তারা চায় অন্তর্বর্তীকালীন সরকার আরো দীর্ঘ সময় থাকুক। তারা চায় কিছু নতুন লোককে দলে টেনে ভবিষ্যতে তাদের ভোটারের পাল্লা ভারী করার জন্য কিছু কাজ করতে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে জামাত কখনো অবাধে সেইভাবে রাজনীতি করার সুযোগ পায়নি। তারা সব সময় নিষিদ্ধ সংগঠনের মতোই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত। আসলে কোনো কোনো এলাকায় এখনো করছে। তারা রাতের অন্ধকারে দেয়ালে পোস্টার লাগানো, দেয়াল লিখনের মতো কাজ করত। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর এবারই তারা প্রথম প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আগে রাজপথে কখনো বুক ফুলিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি। ইউনূস সরকারের আমলে তাদের জন্য বাংলাদেশ হয়ে উঠেছে রাজনীতির স্বর্গরাজ্য। যদিও দেশের প্রচলিত রাজনৈতিক বাস্তবতায় তাদের অবাধে রাজনীতি করার অধিকার আছে, কিন্তু তারা জানে
1971 সালের দেশের জন্মকালীন সময়ে তারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল জামাত ইসলাম, যারা বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে কায়েম রাখতে চেষ্টা করেছিল বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, তাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে পাকিস্তানি সৈনিকদের জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হয়েছে। জামাতিদের সহায়তায় পাকিস্তানিরা মানুষ হত্যা, নারী নির্যাতন সহ সব ধরনের ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছে। 71 নিয়ে তাদের অবস্থান আজও তারা জাতির সামনে পরিষ্কার করতে পারেনি। তাদের নতুন প্রজন্ম এখন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে হাইপোথেটিক্যাল বক্তব্য দেয় মিডিয়ার সামনে, দেশ এবং জাতির সামনে। কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা। ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা। এই কোশ্চেনের মেরিট আছে না নাই? এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই? আমাদের দুইটা অপশন ছিল। একটা অপশন যে ঠিক আছে, আমরা পাকিস্তানের বেইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছেন। বাংলাদেশের মানুষ এই ইতিহাস ভালো করেই জানে এবং আজীবন মনে রাখবে। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যে গৌরব, সেই গৌরবের প্রত্যক্ষ অংশীদার বিএনপি। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ এবং বিএনপির অবদান অবিস্মরণীয়। সমসাময়িক রাজনীতির বাস্তবতায় বিএনপি জামাতকে তাদের আন্দোলনের সহযোগী হিসেবে মেনে নিলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামাতকে বিএনপিও কখনো বিশ্বাস করে না। কারণ যে দল দেশের মানুষের স্বাধীনতা এবং স্বাধিকারের বিরোধিতা করেছে তারা বিশ্বাসঘাতক। তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা তাদের সেই বিশ্বাসঘাতকতাকে ঢাকা দিয়েছে ইসলামের মোড়কে আর ভারতের জুজুর ভয় দেখিয়ে। আমরা বলতেছি যে ভারতের সরকারগুলো বাংলাদেশের সাথে যেভাবে প্রতিবেশী সুলভ, সুপ্রতিবেশী সুলভ আচরণ করা দরকার ছিল, ভারত তার প্রমাণ দিতে পারেনি। দেশের মানুষ তাদের সেই শাক দিয়ে মাছ ঢাকার কৌশল বুঝতে পারে। আর একবার বিশ্বাসঘাতক মানেই আজন্ম বিশ্বাসঘাতক। গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতির যেই নতুন মেরুকরণ হয়েছে, এতে বিএনপি জামাতের বিপরীত অবস্থান স্পষ্ট। বিএনপি চায় নির্বাচন আর জামাত চায় তাদের দলের শক্তি সঞ্চয়। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। তারা বিদেশ থেকে তাদের যেই নতুন পুরাতন বন্ধুরা আছে তাদেরকে আবার নতুন করে দেশে এনে একত্রিত করে একত্রে আবার দলকে গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তারা তাদের ওহাবিপন্থী আলেমদেরকে মাঠে নামিয়েছে তাদের পক্ষে মানুষের ব্রেইন ওয়াশ করানোর জন্য। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। যেই জামাত দিবালোকে নিজেদের পরিচয় দিতে ঘোঁকা করত, এখন পাড়ায় মহল্লায় লিফলেট বিলি করছে তারা। অন্যান্য ইসলামী দলগুলোকে তাদের দলের সহযোদ্ধা হবার জন্য আহ্বান জানাচ্ছে। কিন্তু অন্যান্য ইসলামী দলগুলো অনেক সময় তাদের সাথে থাকলেও তাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচলও আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কারের শেষ বলতে কোনো কিছু নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন দেশ থাকবে ততদিন সংস্কারও অব্যাহত থাকবে। কারণ সময়ের পরিক্রমায় পুরনো আইন, পুরনো সংস্কৃতি, পুরনো অভ্যাস সব কিছুকেই সংস্কার করতে হয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু সংস্কার করে ফেলবে এমন আশা করা ঠিক নয়। আবার যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতার ভার চলে গেলে দেশের জন্য সার্বিক মঙ্গল হবে। রাজনীতিবিদদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকবে, কারণ তারা রাষ্ট্র পরিচালনা করে। দে সাপোজ টু বি ব্লেমড। তাই বলে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞদের হাতে রাষ্ট্রের দায়িত্বভার দীর্ঘ সময় থাকা ঠিক নয়। এতে দীর্ঘমেয়াদী ক্ষতি হয় এবং দেশের উন্নয়ন অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামাত যেই কারণে নির্বাচনে আগ্রহী নয়, তা হচ্ছে তারা জানে আগামী নির্বাচনের পথ চলা তাদের জন্য সহজ হবে না। এক সময় যে বিএনপি ছিল তাদের পথের সারথি, এখন সেই বিএনপি তাদের প্রতিপক্ষ। বিএনপির বিশাল জনসমর্থনের সামনে দাঁড়ানো তাদের জন্য কতটা কঠিন হবে সেটি জামাত ভালো করেই জানে। একই সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে যদি
জামাত খুব ছোট করে দেখে, তাহলে তারা আবারও ৭১-এর মতোই ভুল করবে। হাজারো অভিযোগের পরও এখনো বিএনপির পরেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান। একটু সুযোগ পেলেই জামাতের সামনে আওয়ামী বিভীষিকা আবারও হাজির হবে। বিএনপির সহযোগিতা ছাড়া জামাতের একার পক্ষে আওয়ামী লীগকে মোকাবেলা করা সহজ হবে না। দেশের প্রতিটি অংশে আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে। একটি দুর্বল মুহূর্তের জন্য তারা অপেক্ষা করছে। জামাতের দল গোছানোর এই যে ভাতে মরা রাজনীতির কৌশল আসলে জামাতকে যতটা সুবিধা দিবে, এর চাইতে বেশি সুবিধা দিবে আওয়ামী লীগকে। এই ঘোলা পানিতে মাছ শিকার করার দীর্ঘমেয়াদী কৌশল ত্যাগ না করলে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা না গেলে জামাতকে আসলেই একটা কঠিন মুহূর্তের মধ্যে পড়তে হবে। তাই ঘোলা পানিতে মাছ শিকার করার দীর্ঘমেয়াদী কৌশল ত্যাগ করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা দরকার। আর এই কাজ যত তাড়াতাড়ি করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে ছাত্র জনতার আন্দোলনের ফসল। স্বৈরাচার আর উগ্রবাদ দিয়ে আধুনিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আধুনিক মানুষদেরকে দিয়েই করতে হবে। প্রজন্মের জয় হোক, মানুষের মুক্তি আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।